পদত্যাগ রাষ্ট্রপতির নিজস্ব ব্যাপার, সরকারের নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লন্ডনে শেখ হাসিনার সাথে ফোনালাপ বিষয়ে জানেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রীও। গাজী নজরুলকে বহিষ্কারের বিষয়ে ইসিকে জানিয়েছে জামাত। সংসদ থেকে জানালে ব্যবস্থা, বললেন কমিশনার মাসুদ। সদস্যপদ নিয়ে নানা মত। বিনিয়োগের পথে লাল ফিতার দৌরাত্ম্য দূর করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। 2034 সালের মধ্যে ট্রিলিয়ন অর্থনীতির প্রত্যাশা। গ্যাস সংকটে বিপর্যস্ত নগর জীবন। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, পাম্প ও স্টেশনগুলোতে হইচই। কৃত্রিম সংকটের অভিযোগ চালক সহ ভুক্তভোগীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বাস্থ্যগত বা যে কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন। এখানে সরকারের কিছু করার নেই। পদত্যাগ করতে চাইলে তিনি সাংবিধানিকভাবেই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজার নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই, সেটি ঘটনা হলে সরকার দেখবে। স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সেই সুযোগ আছে, কিন্তু পদত্যাগ বিষয়ে সরকারের এখনও কিছু জানে না। এখানে সরকারের কোনো পদক্ষেপই নেই। বিদেশে চিকিৎসা নেয়ার সময় শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির ফোনে কথা হয়েছে কিনা বিভিন্ন মহলে এ নিয়ে নানা গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিক্স শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এদিকে সম্প্রতি বিদেশ সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারাও তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। গাজী নজরুল ইসলামকে জামাত থেকে বহিষ্কারের বিষয়ে ইসিকে জানিয়েছে দলটি। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ থেকে জানানো হলে ব্যবস্থা নেবে কমিশন। অপরদিকে নৈতিক স্খলনের কারণে দল থেকে বহিষ্কার করায় গাজী নজরুলের সদস্য পদ থাকবে নাকি থাকবে না তা নিয়ে বিশেষজ্ঞরা ভিন্ন মত দিয়েছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে তরুণীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরালের ঘটনায় আলোচনা সমালোচনায় জামাত ইসলামীর সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। নৈতিক স্খলনের দায়ে বুধবার নির্বাহী কমিটির বৈঠকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাত ইসলামী। এতে তার সংসদ সদস্য পদে বহাল থাকা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, দল থেকে কাউকে বহিষ্কার করা হলে তার উপর ভিত্তি করে সংসদ সদস্য পদ বাতিলের সুযোগ নেই। জামাত কি করলো তার উপর নির্ভর করছে না মনে হয় এই সংসদের সদস্যপদ। সংসদের সদস্যপদ নির্ভর করছে এখন আপাতত দুইটা জিনিসের উপর। একটা হলো ফৌজদারি মামলা হলে এটার বিরুদ্ধে যদি ওই মেয়ে মামলা করেন বা তার কোনো অভিভাবক মামলা করেন সেক্ষেত্রে, অথবা স্পিকার যদি কমিটি অফ প্রিভিলেজের কাছে তার এই ঘটনাটা দেন এবং ইনভেস্টিগেশন হয়, সে প্রেক্ষিতে যদি এটা নির্বাচন কমিশনে যায় এবং নির্বাচন কমিশন হিয়ারিং করে সেই ব্যাপারে যদি সিদ্ধান্ত দেয়।
দলের মনোনয়নে নির্বাচিত ব্যক্তি দল থেকে বহিষ্কৃত হলে তার সংসদ সদস্য পদও বাতিল হওয়া উচিত বলে মত সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীর। আর্টিকেল 70-তে যেটা বলা আছে সেখানে পার্টি তাকে তার সদস্যপদ যদি ক্যান্সেল করে তাহলে নমিনেশন তার মেম্বারশিপ চলে যাবে, এই কথাটা বাংলায় সরাসরি লেখা নাই। আবার ওখানে ডিসকোয়ালিফিকেশন যেখানে আছে আর্টিকেল 66-এ, সেখানেও ডিসকোয়ালিফিকেশনের মধ্যে ওইটা বলা নাই, অন্যান্য জিনিসগুলো বলা আছে। দিলওয়ার হোসেনের কেসে আদালত সর্বশেষ সিদ্ধান্ত দিয়েছেন, সেটা হলো ইট ইজ টু ডিসাইড বাই দ্য ইলেকশন কমিশন। তবে আমার ব্যক্তিগত মত হলো যে এখানে যেহেতু জনগণের ভোটটা হয়েছে জামাতে ইসলামের পক্ষে, অতএব জামাতে ইসলাম যেহেতু তাকে বহিষ্কার করেছে, অতএব সেই দিক থেকে ইলেকশন কমিশন তাকে তার সদস্যপদ বাতিল করতে পারে। সে যদি চ্যালেঞ্জ করতে চায় আদালতে যাবে, আদালত তখন সেটা বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত দিবেন। এদিকে নির্বাচন কমিশন বলছে এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার বা সংসদের পক্ষ থেকে সিদ্ধান্ত বা মতামত চাওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন। এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। তো এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। এ ধরনের ঘটনায় গাজী নজরুল ইসলামের সদস্যপদ বাতিলে জাতীয় সংসদে কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা সেটি এখন দেখার বিষয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার চায় বিনিয়োগকারীরা বাংলাদেশে আসুক, নতুন উদ্যোগ নিক এবং ব্যবসা প্রসারিত করুক। দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকারও তার সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা আর সময়োপযোগী নীতিমালার মাধ্যমে পাশে থাকবে। জানান, এটি আশ্বাস নয়, এটি সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার। রিপোর্ট সিকান্দার ডেমানের। বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগের অংশ হিসেবে ফিকি এফডিআই কনফারেন্স হয়েছে ঢাকায়। ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক এই সম্মেলন ও ইনভেস্টর্স এক্সপোতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনভেস্টর এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে আছে সামর্থ্য। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. প্রধানমন্ত্রী জানান, সরকারের মূল লক্ষ্য হলো একটি সুনির্দিষ্ট নিয়ম ভিত্তিক বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলা। Their message was clear. Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market and better infrastructure, of course. ঢাকার এই আন্তর্জাতিক সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির নির্বাহী কর্মকর্তা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। And privileged to join. জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, অসুস্থ মানুষকে সুস্থ করার মধ্যেই চিকিৎসকদের জীবনের সার্থকতা ও সফলতা। যদিও দেশে চিকিৎসা এখনও দরিদ্রের অন্যতম কারণ। হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অসুস্থ মানুষকে সুস্থ করার মধ্যেই আপনাদের আত্মত্যাগ, আত্মতৃপ্তি, জীবনের সার্থকতা, জীবনের সফলতা। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয়
1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কারণ এভরিওয়ানস হেলথ ম্যাটার্স। সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার দেখিয়ে সেনানিবাসের অস্থায়ী কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে দেওয়া হয়েছে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলামের চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এ সময় মোজাফফর হোসেনকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এদিকে জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন শেষে চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সকল মামলার তদন্ত ও বিচার শেষ করার আশাবাদী চিফ প্রসিকিউটর। গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে সিলিন্ডার ও লাকড়ির চুলা। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অভাবে বিপাকে চালকরা। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। তবে সংশ্লিষ্টদের দাবি, সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইনামুল হাবিবের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। নগর জীবনের ব্যস্ত ছন্দে যেন হঠাৎ নেমে এসেছে অদৃশ্য এক স্থবিরতা। যে গ্যাসে জ্বলত সংসারের চুলা, যে গ্যাসে চলত হাজারো মানুষের জীবিকার চাকা, সেই গ্যাসের সংকট কেড়ে নিচ্ছে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। সংকটের আগুন ছড়িয়ে পড়েছে ঘরের রান্নাঘরেও। রাজধানীর বাসাবাড়িতেও নেই গ্যাসের দেখা। কেউ কেউ বাধ্য হয়েই ফ্ল্যাট বাসাতেই বেছে নিচ্ছেন লাকড়ির চুলা কিংবা সিলিন্ডার গ্যাস। পরিবারের সদস্যদের খাবার নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে গৃহিণীদের। একটা জ্বলাই নিবেলাম, এই দেখেন তাও নাই, দেখছেন কোনো গ্যাসই নাই। মানে এত পরিস্থিতিতে আমরা বসবাস করতেছি যে যেরকম পানি উঠে সেরকম গ্যাস নেওয়া, কারেন্ট নেওয়া, মানে সব দিক দিয়ে আমরা একটা যন্ত্রণা আছি। তো আমাদের সিলিন্ডার কিনতে হতেছে, সিলিন্ডারের যে ইউজ পরিমাণ খরচ, আসলে আমরা সেটা মানে ছেলে মেয়েদের খরচ করে পাচ্ছি না। আমরা খুবই সংকটের মধ্যে আছি। হোটেলেও খাবার বন্ধ হয়ে যায় নাই, তাহলে আমরা কিনা খাই মরবো। আর মুড়ি চিরা কতদিন খাওয়া যাবে, আর রুটি কতদিন খাওয়া যাবে? তখন আমাদের গ্রামে যাইতে বাসা ছেড়া। গাড়ির চাকা থেমে গেলেও থেমে নেই জীবনের হিসাব। আয়না থাকলেও মালিকের জমা ঠিকই দিতে হচ্ছে। হাতে টাকা নেই, অথচ অপেক্ষা করছে বাজারের ব্যাগ, সন্তানের স্কুলের খরচ, পরিবারের প্রয়োজন। গ্যাস না নিয়ে যায় যদি গ্যারেজে যায় তাহলে জমা দেওয়া লাগে 1130 টাকা, 1150 টাকা। 2 দিন ধরে কোনো বেতন পায় না, বাসায় কোনো বাজার নাই, খুব কষ্ট আছি। বউ বাচ্চা মা বাপ আছে, আমরা তাদেরকে যে কিছু ফ্যামিলির ভিতরে রুজি রোজগার করে দিব তাও পারতেছি না। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে পাম্প সংশ্লিষ্টদের দাবি, সরবরাহ লাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন গ্যাস পাই না, কে লেগে কারণটা কি? এখন গ্যাস গেল কোথায়? দীর্ঘ 17 বছর আগেও তো গ্যাস আসছিল। 50 টাকা, 80 টাকা, 70 টাকা, 100 টাকা গ্যাস ঢুকার গ্যাস নেই। এইরকম সিন্ডিকেট তৈরি হয়েছে গ্যাস পাম্পে। পাম্পওয়ালারা বলছে ভাই লাইনে গ্যাস নেই, গ্যাস দেওয়া যাবে না। 90% গ্যাস পাম্পই বন্ধ। সরবরাহ নাই বলতে গেলেই চলে, একেবারে নাই। রাত্রি গ্যাস থাকে না, সারা রাত্র লাইন আর লাইন। গ্যাস সংকট এখন শুধু জ্বালানি সংকট নয়, এটি মানুষের জীবন জীবিকার সংকট। চাকার গতি থেমে যাচ্ছে, নিভে যাচ্ছে চুলার আগুন, বাড়ছে অতিরিক্ত খরচ আর অনিশ্চয়তা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। 24 জুলাই নাটকীয় মোড় নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন 3 জন নিখোঁজ সমন্বয়কারীর সন্ধান মেলে। রাজধানীর হাতিরঝিলে আসিফ মাহমুদ এবং ধানমন্ডি থেকে আবু বকরকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। যদিও সেদিন শেখ হাসিনা বিদেশি মিডিয়ায় অসত্য তথ্য প্রচারের আজগুবি অভিযোগ তোলেন। আর ওবায়দুল কাদের সেদিন দমভক্তি করে বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। 2024 সালের উত্তাল 24শে জুলাইয়ের খবর জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 2024 সালের 24শে জুলাই
সাল ও তারিখের মধ্যে অদ্ভুত মিল থাকলেও শুধু খোঁজ মিল ছিল না 5 দিন ধরে নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারীর। এ নিয়ে শত দুশ্চিন্তার মাঝেই রাজধানীর আলাদা জায়গায় তাদের ফেলে রেখে যায় আন্দোলন দমানোর কুশীলবরা। কোটা আন্দোলন দমন করতে গণমাধ্যম নিয়ন্ত্রণে চাপ দেয় আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের উস্কে দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের খবর আড়াল করতে সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের নেতাদের অলিখিত নির্দেশনা দেন পলাতক প্রধানমন্ত্রী। ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। সে সময় ছাত্র জনতার বিক্ষোভ রুখতে আওয়ামী লীগকে আরো সরব হওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। সর্বত্র শেখ হাসিনা ডাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। দেশে অচল অবস্থার জন্য বিএনপি জামাতকে দায়ী করে দেশবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছিলেন শেখ হাসিনার পথধরা স্বরাষ্ট্রমন্ত্রীও। দিনরাত বিএনপি জামাতকে নিয়ে বিষোদ্গার করা ডক্টর হাসান মাহমুদও জানিয়েছিলেন রাষ্ট্রীয় স্থাপনার নাশকতা দেখে কূটনীতিকরাও বাকরুদ্ধ। তারা স্তম্ভিত হয়ে গেছে, আমি নিজে স্তম্ভিত। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন জনগণকে বিভ্রান্ত করতেই হতাহতের ঘটনা আড়াল করে শুধু স্থাপনার ক্ষয়ক্ষতি নজরে আনছে সরকার। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। কিন্তু বিরোধী মতের যৌক্তিক কোনো বক্তব্য আমলে না নিয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে কারফিউ দেয় সরকার। 6 দিন পর কিছুটা শিথিল হলে রাস্তায় বাড়ে মানুষের চাপ। গণপরিবহন সংকট চরমে উঠলেও তখনও বন্ধ মেট্রো রেল। দূরপাল্লার হাতে গোনা বাস চলাচল করলেও সবার চোখে মুখে তখনও অজানা এক আতঙ্ক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেছেন জুলাই গণঅভ্যুত্থান সফল করার পেছনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান এবং নিহত আহতদের স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন তিনি। বৃহস্পতিবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে। স্মরণ সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ জুলাই যোদ্ধা ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন সরকারি চাকরির তাড়না না থাকলেও কেবল বিবেকের তাড়নাতেই জুলাইয়ে এগিয়ে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিমন্ত্রী আরও বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাহসী ভূমিকা প্রমাণ করে বাংলাদেশ একটি সাহসী জাতি যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছিল স্বাধীন ও সার্বভৌম দেশের মর্যাদা। কারো তাবেদার হিসেবে নয়, বরং আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবে আগামী দিনে দেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশার কথাও জানান প্রতিমন্ত্রী ইশাক হোসেন। জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির যারা স্টুডেন্টরা ছিলেন, ছাত্রছাত্রী আপনারা ছিলেন, আপনাদের ভূমিকা ঐতিহাসিক একটা টার্নিং পয়েন্ট ছিল এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে, সফল করার লক্ষ্যে। আপনারা যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, আপনারা তো সাধারণত বিসিএসও দেন না বা আপনাদের সরকারি চাকরির জন্যও আপনাদের কোনো তাড়না থাকে না। আপনারা কেবলমাত্র একজন মানুষ হিসাবে যখন এই অত্যাচার, নির্যাতন, জুলুমের আপনারা দেখতে পেয়েছেন তখন আপনারা নিজ তাগিদে রাজপথে নেমে এসেছেন। দীর্ঘ 1.5 দশকের জেগে বসা ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনার সরকারকে 36 দিনে পালিয়ে যেতে বাধ্য করে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জুলাই আন্দোলনে শহীদদের বিচার এখনও দৃশ্যমান নয়। যারা ক্ষমতায় টিকে থাকতে শত শত মানুষকে শহীদ করেছে তাদের বিচারের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি। গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোট বাস্তবায়ন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাত আমির আরও বলেন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের প্রতিটি চিহ্ন ধ্বংস করা পর্যন্ত জামাতের বিপ্লব চলবে। সেই বিপ্লবে সম্মুখ সারিতে থেকে নিজেকে সামিল করার প্রতিশ্রুতিও দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান দাবি করেন যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের নামে বিভিন্ন সরকারি স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। প্রাইভেট ও কোচিং বাণিজ্যের গুরুতর অভিযোগ নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে। তারা নিয়মিত ক্লাস না নেওয়ায়
চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রাইভেট কোচিংকে বাধ্যতামূলক পর্যায়ে নিয়ে আসায় ক্ষুব্ধ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টির একটা বিহিতের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানে নিয়োজিত 40 জন শিক্ষক। প্রতিষ্ঠানটির স্কুল পর্যায়ের অনেক শিক্ষকই শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রাইভেট এবং কোচিং করাচ্ছেন, নইলে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেন তারা। স্কুলে সময় না দিয়ে তারা সময় দিচ্ছেন কোচিং এবং প্রাইভেটে। কোচিং ও প্রাইভেট পড়ানো নিয়ে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে বলেও অভিযোগ রয়েছে। কোচিং প্রাইভেটে না দিলে স্যার গুরুত্ব দেয় না লেখাপড়া। যে সকল শিক্ষকদের নিয়ে অভিযোগ আছে এগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা আশা রাখি যে স্যার এগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবে। স্যাররা আমাদের বাধ্যতামূলক দেয় স্যারদের কাছে প্রাইভেট পড়ানোর জন্য, যদি না পড়ে তাহলে স্যাররা আমাদের প্রতি এত অ্যাটেনশন দেয় না। আমাদের পরীক্ষার রেজাল্টটাও খারাপ হয়, স্যাররা মনোযোগ যেহেতু যাদের কাছে যারা পড়ে তাদেরই মনোযোগ দেয় বেশি। আমাদের এসএসসি পরীক্ষা এখন থেকে যদি আমাদের ভালো করে যদি ক্লাস না করে তাহলে আমরা কিভাবে এসএসসি পরীক্ষায় পাস করব। প্রাইভেট কোচিং বাধ্যতামূলক না পড়ে তারা ক্লাসে এসে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার বা বাধ্যতামূলক সিস্টেম করে রাখছে, মারধর করে। কিছু কিছু স্যার আছে যারা কিনা কোচিংয়ের জন্য আমাদেরকে মারে। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের। কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো রিপোর্ট আসে যে উনি প্রাইভেট না পড়ার কারণে মারে বা কোনো, তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নেব। এই কথাগুলো আমি প্রত্যেক মিটিংয়ে বলে দিচ্ছি। স্কুলটির নানা অব্যবস্থাপনা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। শিক্ষা প্রতিষ্ঠানে যারা এমপিওভুক্ত বা এমনি নিয়মিত শিক্ষক যারা আছেন তারা যদি কোচিং এর সঙ্গে জড়িত থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একজন দক্ষ প্রধান নিয়োগের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা শিক্ষক ছিলেন একটা সময় পাঠদানের চেয়ে তারা পলিটিক্যালি বিভিন্ন বিষয়ে তারা মোটিভেটেড ছিলেন। তো আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে, আমরা এই স্কুল এবং কলেজে একজন রিটায়ার্ড আর্মি পার্সনকে আমরা সেখানে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি। আমরা আশা করছি যে খুব দ্রুত এই স্কুলের পরিবর্তন হবে। এসব আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায় অভিযোগকারী ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেনের বিরুদ্ধে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, একটি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে ইশাক হোসেনকে নেতাকর্মী বিচ্ছিন্ন হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইশাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একজন অত্যন্ত জনপ্রিয় ও রাজপথের পরীক্ষিত নেতা। বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে তার ভূমিকা ঢাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধার সাথে স্মরণ করে। মাঠ পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে খাটো করতে একটি মহল সুপরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ইশাক হোসেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন বলেও বলা হয় বিবৃতিতে। অচিরেই আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত বৃত্তাকার নৌপথে ইলেকট্রিক বোট চালু করতে চায় সরকার। আজ ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের 38তম সভায় উঠে আসে ঢাকার ভেতরের মহাখালী, গাবতলী, সায়দাবাদ, যাত্রাবাড়ি আন্তজেলা বাস টার্মিনাল স্থানান্তর, সিগন্যাল ব্যবস্থাপনা ও অটোরিকশা বন্ধের পদক্ষেপ। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জানান, বাস টার্মিনাল স্থানান্তর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। পুরো রাজধানীর সিগন্যাল ব্যবস্থা এআই পদ্ধতিতে চালু করা হবে। এ সময় ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পদত্যাগ রাষ্ট্রপতি নিজস্ব ব্যাপার, সরকারের নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লন্ডনে শেখ হাসিনার সাথে ফোনালাপ বিষয়ে জানেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গাজী নজরুলকে বহিষ্কারের বিষয়ে ইসিকে জানিয়েছে জামাত। দল সংসদ থেকে জানালে ব্যবস্থা, বললেন কমিশনার মাসুদ। সদস্যপদ নিয়ে নানা মত।
বিনিয়োগের পথে লাল ফিতার দৌরাত্ম্য দূর করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। 2034 সালের মধ্যে ট্রিলিয়ন অর্থনীতির প্রত্যাশা। গ্যাস সংকটে বিপর্যস্ত নগর জীবন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, পাম্প ও স্টেশনগুলোতে হইচই। কৃত্রিম সংকটের অভিযোগ চালক সহ ভুক্তভোগীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।